ধরা যাক আমরা সোডিয়াম ক্লোরাইডের একটা অণু নিলাম, সোডিয়াম ক্লোরাইডের একটা অণু। তো আমরা যদি পর্যায় সারণীতে দেখি, সোডিয়াম একটা ক্ষার ধাতু, এর শেষ স্তরে একটা মাত্র ইলেকট্রন আছে, আর এটা আছে গ্রুপ 1-এ। তো স্বভাবতই এটা সেই ইলেকট্রনটা ছেড়ে দিতে চায়। আবার ক্লোরিন কিন্তু একটা হ্যালোজেন, তো সাধারণভাবে এর মাত্র একটা ইলেকট্রন দরকার যাতে তার শেষ শক্তি স্তরে 8টা ইলেকট্রন হয়ে যায়, তাই এটা একটা ইলেকট্রন পেতে চায়। এ নিয়ে আমরা আগে অনেক কথা বলেছি, বিশেষ করে রসায়নের শুরুর দিকে। তো আমরা জানি এখানে ঠিক কি ঘটবে। এখানে সোডিয়াম একটা ইলেকট্রন দান করবে এবং এই ইলেকট্রনটাই যাবে ক্লোরিনের কাছে, তো ক্লোরিন সেটা লাভ করবে। তো এরকম অবস্থায় আপনারা দেখতে পাবেন সোডিয়ামের +1 চার্জ থাকছে, কারণ এখান থেকে ইলেকট্রন চলে যাচ্ছে একটা, আর ক্লোরিন এখানে -1 চার্জ পাবে, কারণ এখানে ক্লোরিন ইলেকট্রনটা লাভ করেছে। তারা এখন পরস্পরকে আকর্ষণ করবে, কারণ এটা পজিটিভ আর এটা নেগেটিভ পরমাণু। তো এই আকর্ষণ বলের কারণে তারা যুক্ত হয়ে থাকবে এবং এ বন্ধনকেই আয়নিক বন্ধন বলা হয়। এগুলো সবই আমরা জানি, আমরা আগেও দেখেছি। সাধারণত আয়নিক বন্ধনে একটা পরমাণু থেকে ইলেকট্রন বের হয়ে আরেকটায় চলে যায়। এক্ষেত্রে এই উদাহরণটা কিন্তু খুবই সহজ, যেটা আমরা দিলাম। আমরা অন্য ঘটনাও দেখেছি যেখানে ব্যাপারটা এত সহজ না, যেমন পানির ক্ষেত্রে H2O, এখানে থাকবে একটা অক্সিজেন, এটা আপনারা আগেও দেখেছেন। যদি আপনি ভিডিওগুলো সিরিয়ালি দেখে থাকেন তাহলে আপনারা দেখেছেন। তো এটা এই দুটো হাইড্রোজেনের সাথে যুক্ত। আবার আমরা জানি অক্সিজেন শুধু অক্সিজেনই না, আসলে নাইট্রোজেন, অক্সিজেন, ফ্লোরিন এরা সবচেয়ে বেশি তড়িৎ ঋণাত্মক। এর মানে হলো তারা খুব সহজেই ইলেকট্রন নিয়ে নেয়। তো অক্সিজেন যখন কোনো কিছুর সাথে যুক্ত হবে, এক্ষেত্রে তা হাইড্রোজেনের সাথে যুক্ত হচ্ছে, এটা বেশিরভাগ ইলেকট্রনই নিজের দিকে টেনে নেবে। তো যদিও এগুলো সমযোজী বন্ধন, আর হাইড্রোজেন যদিও এখানে ইলেকট্রন শেয়ার করছে অক্সিজেনের সাথে যুক্ত থাকার জন্য, কিন্তু বেশিরভাগ ইলেকট্রনই অক্সিজেনের দিকে আকৃষ্ট হবে। তাই এখানে অক্সিজেনের দিকে আংশিক নেগেটিভ চার্জ থাকবে, আর হাইড্রোজেনের দিকে পাবেন আংশিক পজিটিভ চার্জ। এ ব্যাপারে আমি আগেও বলেছিলাম যে কারণে এই হাইড্রোজেন বন্ধন তৈরি হয়। এখানে এখন আমি দেখাবো একটা বিশেষ ঘটনা, একটু নতুন একটা ব্যাপার। আমরা জানি এটা সমযোজী বন্ধন, এটা আয়নিক বন্ধন নয়। এখানে দুটো পরমাণু ইলেকট্রন শেয়ার করছে, কিন্তু এই ইলেকট্রনগুলো এই তড়িৎ ঋণাত্মক পরমাণুর দিকেই বেশিরভাগ সময় কাটায়, তাই এখানে এই আংশিক ঋণাত্মক চার্জ হয়। তো একটা নতুন বিষয় আমরা এখন দেখব, যাকে বলা হয় অক্সিডেশন স্টেটস বা জারণ সংখ্যা। আমি অর্থটা পরে বলছি। তো অক্সিডেশন স্টেটস বা বাংলায় জারণ সংখ্যা, এটা আসলে আয়নের চার্জ বের করার একটা পদ্ধতি। তো আয়নিক যৌগের আয়নগুলোতে চার্জ আছে বলেই এভাবে চার্জ দেখানো হয়। তো ধরা যাক এখন আপাতত আমরা আর আংশিক চার্জের ব্যাপারে আগ্রহী না। কাল্পনিকভাবে আমরা যদি ধরে নেই এটা একটা আয়নিক বন্ধন, তাহলে তখন এটা কেমন দেখাবে? কে ইলেকট্রন নেবে আর কে ইলেকট্রন দেবে? তো উত্তরটা যদি আপনাকেই দিতে হয়, তবে আপনাকে বলতে হবে যে এই অক্সিজেন এখানে হাইড্রোজেন দুটো থেকে দুটো ইলেকট্রন নিয়েছে, আর এই প্রতিটা হাইড্রোজেনই তাদের একটা করে ইলেকট্রন এই অক্সিজেনকে দিয়েছে। তো প্রতিটা হাইড্রোজেনের +1 চার্জ থাকে দুই ক্ষেত্রেই, কিন্তু অক্সিজেনের চার্জ এখানে -2। তো অবশ্যই মনে রাখতে হবে এটা কিন্তু আসলেই ঘটছে না, আমরা শুধুমাত্র একটা বুদ্ধির খেলা খেলছি এই অক্সিডেশন স্টেট বোঝার জন্য। এটা বুঝলেই আপনি বুঝতে পারবেন কিছু অদ্ভুত বিক্রিয়া কেন ঘটে। তো যাই হোক, আমি আরেকবার বলছি এটা একটা কাল্পনিক ঘটনা। এমন ঘটতো যদি এটা কোনো আয়নিক বন্ধন হতো তখন। তো আমরা জানি যে পর্যায় সারণীতে তড়িৎ ঋণাত্মকতা বাড়ে বাম দিকের নিচ থেকে ওপরের ডান দিকে। তো এরাই সবচেয়ে বেশি তড়িৎ ঋণাত্মক মৌল, এরা ইলেকট্রন গ্রহণ করার জন্য উদ্গ্রীব থাকে। এরা সবচেয়ে বেশি কম তড়িৎ ঋণাত্মক, অথবা এদের বলা যায় তড়িৎ ধনাত্মক, অর্থাৎ এরা ইলেকট্রন খুব সহজেই ছেড়ে দেয়। তড়িৎ ঋণাত্মকতা যাদের বেশি ইলেকট্রন তারা তত বেশি নেয়, আর তড়িৎ ধনাত্মকতা যাদের বেশি তারা তত বেশি ইলেকট্রন দান করে। এক্ষেত্রে যদিও এটা সত্যি না, কারণ এটা আংশিক চার্জের ব্যাপার। তো এখানে এই সংখ্যাগুলো এগুলো আসলে কাল্পনিক। এক্ষেত্রে এই হাইড্রোজেন পরমাণুগুলো কাল্পনিকভাবে আয়নিত হচ্ছে, তো এটাকে তাদের জারণ সংখ্যা আমরা বলবো, বা অক্সিডেশন নাম্বার ইংলিশে বললে। তো এই H2O অণুটির জন্য হাইড্রোজেনের জারণ সংখ্যা লিখছি আমি
H2O এই অণুটার জন্য হাইড্রোজেনের জারণ সংখ্যা +1, তো এখানে আমরা লিখছি +1 দুটো হাইড্রোজেনের জন্যই। আর এখন এখানে এই অক্সিজেনের জারণ সংখ্যা -2। এই ব্যাপারটাকে সাধারণত এভাবে বলা হয় যে হাইড্রোজেন পরমাণু জারিত বা অক্সিডাইজড হয়েছে। এ ব্যাপারে এভাবে ভাবা যেতে পারে এখানে অক্সিজেন আছে, তাই এক্ষেত্রে এরা অক্সিজেন দ্বারা জারিত হয়েছে। এখানে একটু কনফিউজড হয়ে যেতে পারেন, আমার কাছেও শুরুতে ব্যাপারটা কঠিন লাগতো, কারণ আমি যখন অক্সিডেশন শুনলাম তখন ভাবলাম যে অক্সিজেন যা করে তাই অক্সিডেশন। তো শব্দটা শুরুতে অক্সি অংশটা আছে, তো আমি ভাবতাম যে অক্সিজেন অন্য পরমাণুর ওপর যে প্রভাব ফেলে তাই হচ্ছে জারণ। অক্সিজেন সাধারণত অন্য পরমাণু থেকে ইলেকট্রন গ্রহণ করে, এখানে প্রত্যেকটা থেকে একটা করে নিয়েছে। তো কোনো কিছু যদি জারিত হয় তার মানে এটা থেকে ইলেকট্রন সরানো হয়েছে, আর এদের চার্জ এখন পজিটিভ। এই কথাটা অবশ্য আংশিক সত্য, কারণ জারণ করার জন্য যে শুধু অক্সিজেনই লাগবে তা কিন্তু নয়। একটা উদাহরণ দেখা যাক। আমরা নিলাম এবারে হাইড্রোজেন ফ্লোরাইড আমরা নিলাম HF। ফ্লোরিনকে FL লেখার অভ্যাসটা আমি পাল্টে ফেলেছি, এখন আর আমার ভুল হয় না। আর হাইড্রোজেন ফ্লোরাইডকে পানিতে যোগ করলে আমরা হাইড্রোফ্লোরিক অ্যাসিড আমরা পাবো যদি আমরা পানিতে যোগ করি। তো এখানে হাইড্রোজেন এটা যুক্ত হবে ফ্লোরিনের সাথে। ফ্লোরিন খুবই তড়িৎ ঋণাত্মক মৌল, তো এখন কি হবে? বাস্তবে যা হয় তা হলো হাইড্রোজেন সমযোজী বন্ধনের মাধ্যমে ফ্লোরিনের সাথে ইলেকট্রন শেয়ার করে, কিন্তু ইলেকট্রনগুলো বেশিরভাগ সময় ফ্লোরিনের দিকেই থাকে। তাই এখানে একটা আংশিক নেগেটিভ চার্জ আর এদিকে আংশিক পজিটিভ চার্জ। কিন্তু আমরা এই আংশিক চার্জ পছন্দ করি না। আমরা কল্পনা করতে চাই যদি এটা আয়নিক যৌগ হতো, এদের মধ্যে যদি ইলেকট্রন আদান প্রদান হতো তখন কি ঘটতো। তো সেক্ষেত্রে যেহেতু ফ্লোরিন ইলেকট্রন পেতে চায়, হাইড্রোজেন ইলেকট্রন দান করবে, তাই ফ্লোরিন একটা ইলেকট্রন লাভ করবে। তাই এর জারণ সংখ্যা এখানে -1, আর হাইড্রোজেন একটা ইলেকট্রন হারাবে, তাই এর জারণ সংখ্যা হবে +1। তো এক্ষেত্রে হাইড্রোজেন জারিত হলো বা অক্সিডাইজড হলো, এর জারণ ঘটলো। আরও লক্ষ্য করুন এখানে কোনো অক্সিজেন কিন্তু নেই। তো আমি এভাবে ভাবি যে ফ্লোরিন হাইড্রোজেনের ওপর অক্সিজেনের মতোই প্রভাব বিস্তার করে। যেমন ধরুন আপনার কিছু টাকা চুরি হয়েছে, আপনি হয়তো আপনার বাসার কাজের ছেলেটাকে সন্দেহ করছেন, কিন্তু আপনার টাকা চুরি করেছে অন্য কোনো চোর, যেটা সেই কাজের ছেলেও করতে পারত। একইভাবে যদিও এখানে অক্সিজেন নেই, কিন্তু এই ফ্লোরিনই হাইড্রোজেনকে জারিত করেছে। তো এখন আরেকটা শব্দ বলবো, সেটা হলো বিজারণ বা রিডাকশন। এটা জারণের ঠিক বিপরীত, তো নীল রং দিয়ে লিখছি আমি, রিডাকশন বা বিজারণ। এর আসল মানে হলো চার্জ কমে যাওয়া বা হ্রাস পাওয়া। লিখছি আমি কথাটা, রিডাকশন অফ চার্জ বা চার্জ কমে যাওয়া। তো যদি আবার এই হাইড্রোজেন ফ্লোরিন বা হাইড্রোজেন ফ্লোরাইড অণুটা আমরা দেখি, তবে এখানে হাইড্রোজেন জারিত হয়েছে, এর কাছ থেকে একটা ইলেকট্রন নিয়ে নেওয়া হয়েছে। অক্সিজেন থাকলেও এমনই হতো, এ কারণেই এর চার্জ পজিটিভ আর এর জারণ সংখ্যা +1, কারণ এই একটা ইলেকট্রনই কোনো আয়নিক বন্ধনে হাইড্রোজেন থেকে সরানো সম্ভব। আর এখানে দেখুন যে ফ্লোরিন বিজারিত বা রিডিউসড হয়েছে। এটা বিজারিত হয়েছে কারণ এর জারণ সংখ্যা বা জারণ মান 1 কমে গেছে। এর যদি কোনো অতিরিক্ত ইলেকট্রন না থাকতো বা কোনো হাইড্রোজেন না থাকতো তবে তা নিরপেক্ষ থাকতো, কিন্তু এর এখন -1 চার্জ আছে, কারণ এই কাল্পনিক আয়নিক বন্ধনে কোনো আংশিক চার্জ নেই এবং এটা খুবই তড়িৎ ঋণাত্মক। তো এটা একটা ইলেকট্রন এই হাইড্রোজেন থেকে নিয়ে নিয়েছে, এর চার্জ কমে যাবে এখন, মানে এর জারণ সংখ্যা কমে গেছে। এর জারণ সংখ্যা আসলে এই কাল্পনিক চার্জটা। আসলে আমি এভাবেই মনে রাখি, বিজারণ মানে তা কোনো কিছুর জারণ সংখ্যা হ্রাস করে বা কমিয়ে ফেলে, আর জারণ মানে অক্সিজেনের প্রভাবে কোনো কিছুর যে পরিবর্তন হবে সেটা, মানে তখন ইলেকট্রন দান করতে হবে, অর্থাৎ বস্তুটার পজিটিভ চার্জ থাকবে। আপনি হয়তো কিছু বই বা ক্লাসে শিক্ষকের কাছে এই ব্যাপারটা শিখে থাকবেন, আমি দেখাচ্ছি। লিও সেজ গার, সিংহ শাবক লিও বলছে গার। আমি সেজ কথাটা ছোট করে দিচ্ছি কারণ এর তেমন কোনো প্রয়োজন নেই। তো লিও বলছে গার,
এটাও মনে রাখার একটা বুদ্ধি। তো এখানে লিও মানে হচ্ছে লুজিং ইলেকট্রনস, বা ইলেকট্রন হারানো মানে হচ্ছে অক্সিজেন বা জারণ। আর মানে GER মানে হচ্ছে গেইনিং ইলেকট্রন বা ইলেকট্রন পাওয়া, অর্থাৎ রিডাকশন বা বিজারণ। তো এখন প্রশ্ন করতে পারেন, ইলেকট্রন আমি লাভ করছি কিন্তু রিডিউসড বা কমছে কেন বলা হচ্ছে? আসলে এখানে চার্জ কমছে, যখন কোনো কিছু ইলেকট্রন গ্রহণ করে তখন তার নেগেটিভ চার্জ গ্রহণ করছে, মানে তার চার্জ আসলে কমছে। অক্সিডেশন বলা হচ্ছে কারণ অক্সিজেন সাধারণত কোনো কিছু থেকে ইলেকট্রন নিয়ে নেয়, যদিও এমন হতে পারে বিক্রিয়াটাতে অক্সিজেনই নেই। তো বেশিরভাগ ক্ষেত্রেই আমরা যদি পর্যায় সারণী দেখি তাহলে কোন মৌলের জারণ সংখ্যা কত হতে পারে তা সম্পর্কে আমরা একটা ধারণা পেতে পারি। তো এখানে আমরা দেখতে পাচ্ছি যে এখানে এই সবগুলোই ক্ষার ধাতু। আসলে আমি এসব আগেও বলেছি, নতুন কিছু নয় এগুলো। তো এই সব ক্ষার ধাতু সাধারণত একটা ইলেকট্রন দিয়ে দিতে চায়, কারণ তাদের একটাই ইলেকট্রন থাকে শেষ শক্তি স্তরে, যার ফলে তারা স্থিতিশীল হয়। তো এদের জারণ সংখ্যা দাঁড়ালো +1, এর মানে তারা একটা ইলেকট্রন দান করতে চায়। যেমন যদি আমরা দেখি সোডিয়াম ক্লোরাইড, এখানে এর চার্জ থেকেই এর জারণ সংখ্যা ভালো মতো বোঝা যাচ্ছে, এর চার্জই এর জারণ সংখ্যার সমান, মানে এটা একটা ইলেকট্রন দান করেছে। এই কথাটা এই সব ক্ষার ধাতুর জন্য সত্য। এর মধ্যে আমরা হাইড্রোজেনকে ধরছি না, কারণ এটা একটু ব্যতিক্রম। এর অবস্থান এখানেও হতে পারত, এর একটাই মাত্র শক্তি স্তর আর তাতে মাত্র একটা ইলেকট্রন থাকে। সেই শেলে দুটো ইলেকট্রন হলেই তা এই হিলিয়ামের অবস্থানে চলে যাবে, তাই এটা শক্তি স্তর পূরণে খুবই আগ্রহী থাকে। এটা কখনো মৃৎক্ষার ধাতু না, আসলে মৃৎক্ষার না, ক্ষার ধাতুর মতো আচরণ করে, আবার কখনো এটা হ্যালোজেনের মতো আচরণ করে আর ইলেকট্রন পেতে চায়। তো হাইড্রোজেনের একটা বিশেষ বৈশিষ্ট্য হলো যখন সে এইসব ক্ষার ধাতুর সাথে যুক্ত হবে, যেমন ধরুন লিথিয়াম একটা ক্ষার ধাতু, তো এটা ইলেকট্রন দান করতেই বেশি আগ্রহী। তাহলে এটা একটা ইলেকট্রন দান করবে আর এর জারণ সংখ্যা হবে +1। এটা এখানে হাইড্রোজেনকে ইলেকট্রন দেবে, কারণ হাইড্রোজেন এক্ষেত্রে বেশি তড়িৎ ঋণাত্মক লিথিয়ামের চেয়ে, এবং এটা একটা ইলেকট্রন নিয়ে হিলিয়ামের মতো একটা স্থিতিশীল অবস্থায় চলে যাবে। তো এক্ষেত্রে হাইড্রোজেনের জারণ সংখ্যা -1। তো হাইড্রোজেন যখন এই বাম দিকের মৌলগুলো যেমন এক্ষেত্রে লিথিয়ামের সাথে যুক্ত হলো, তখন আগের সংখ্যা থেকে বলা যায় যে এই লিথিয়ামকে হাইড্রোজেন জারিত করছে আর হাইড্রোজেনকে বিজারিত করছে লিথিয়াম। তো এটা বিজারিত বা রিডিউসড হলো। তো এখানে লিথিয়ামের জারণ সংখ্যা +1 আর হাইড্রোজেনের -1। তো এক্ষেত্রে এই অণুর মোট চার্জ কত হবে? যদি এদের জারণ সংখ্যা আমরা যোগ করি তবে ফলাফল পাবো 0। এটা অবশ্যই খুবই গুরুত্বপূর্ণ, কারণ যদি আমরা একটা নিরপেক্ষ অণু নিয়ে ভাবি, আচ্ছা এখানে আমি লিখে নিচ্ছি আগে, নিউট্রাল বা নিরপেক্ষ অণুর ক্ষেত্রে, বা এক্ষেত্রে আমি বলবো নিরপেক্ষ যৌগের বা নিউট্রাল কম্পাউন্ডের ক্ষেত্রে সাধারণত যৌগটার অণুগুলোর জারণ সংখ্যার যোগফল 0 হবে, অর্থাৎ অক্সিডেশন স্টেটস অ্যাড টু 0। কিন্তু যদি যৌগটা নিরপেক্ষ না হয়, যদি এর জারণ সংখ্যা +1 হয়, তবে সবগুলো অণুর জারণ সংখ্যার যোগফল ওই চার্জের সমান হবে। যেমন আমরা এখানে নিতে পারি, অন্য একটা উদাহরণ দিচ্ছি। আচ্ছা তার আগে আবারও বলছি, হাইড্রোজেন এগুলোর সাথে যুক্ত হওয়ার সময় ইলেকট্রন গ্রহণ করছে। তো এখন আমরা দেখব OH-। তো OH- বা হাইড্রক্সাইড আয়ন, OH- বা হাইড্রক্সাইড আয়ন। তো হাইড্রোজেন যখন ক্ষার ধাতুর সাথে যুক্ত না হয়ে এগুলোর সাথে যারা খুবই তড়িৎ ঋণাত্মক তাদের সাথে যোগ হয়, যেমন অক্সিজেনের সাথে যুক্ত হচ্ছে, তখন এর জারণ সংখ্যা +1। তো হাইড্রোজেনের চার্জ +1, কিন্তু বেশিরভাগ ক্ষেত্রেই বন্ধন গঠনের সময় অক্সিজেনের জারণ সংখ্যা -2। যদিও অবশ্যই কিছু ব্যতিক্রম আছে যা আমি পরে দেখাবো। আমরা একটু আগেও দেখেছি এটা দুটো ইলেকট্রন নেয়, এই পানির ক্ষেত্রে আমরা একটু আগে দেখেছি এর জারণ সংখ্যা -2। তো যদিও এটা এখানে দুটো ইলেকট্রন পায়নি, আমরা এর জারণ সংখ্যা -2 ধরতে পারি। তো এখন যদি জারণ সংখ্যাগুলো আমরা যোগ করি
তাহলে আমরা পাচ্ছি -2 আর এখানে +1, তো পাচ্ছি। আচ্ছা, একটু অন্যভাবে বলি, অক্সিজেন আসলে দুটো ইলেকট্রনই নিয়ে নেবে, তাই এটা একটা আয়ন। এই OH এর ক্ষেত্রে এই অক্সিজেন পরমাণু অন্য কোনো উৎস থেকে ইলেকট্রন সংগ্রহ করেছে। এখানে আমি দেখাচ্ছি সেটা। এই OH এ অক্সিজেনের সাধারণত 1 2 3 4, তো অক্সিজেন এখানে তার শেষ শক্তি স্তর পূরণ করেছে। এর মানে সে অবশ্যই অন্য কোথাও থেকে একটা ইলেকট্রন নিয়েছে, তাই এখানে এর জারণ সংখ্যা ঠিকই -2। তো অক্সিজেনের জারণ সংখ্যা -2, হাইড্রোজেন একটা ইলেকট্রন অক্সিজেনের কাছে হারিয়েছে, তাই এর জারণ সংখ্যা +1। তাই এখানে মোট জারণ সংখ্যা -2 + 1, তাহলে আমরা পাচ্ছি -1। এ কারণেই এখানে আমরা -1 চার্জ পাচ্ছি। তো যদি সব জারণ সংখ্যা আমরা যোগ করি তাহলে আমরা কোনো অণুর জারণ সংখ্যা পেয়ে যাব। তো আমরা জানি যে এই ধাতুগুলোর জারণ সংখ্যা +1, আর এই ধাতুগুলো যেগুলো মৃৎক্ষার ধাতু এদের জারণ সংখ্যা +2, কারণ এরা দুটো ইলেকট্রন দান করে। আবার আমরা দেখলাম এই হাইড্রোজেন পরমাণু এটা ক্ষার ধাতুর সাথে যুক্ত হওয়ার সময় ইলেকট্রন গ্রহণ করে এবং বিজারিত হয়ে যায়, তখন এর জারণ সংখ্যা -1। কিন্তু হাইড্রোজেন যখন এগুলোর সাথে যুক্ত হয় তখন আবার ইলেকট্রন দান করে, তাই তখন এর জারণ সংখ্যা +1। এটা হাইড্রোজেন ফ্লোরাইডের ক্ষেত্রে আমরা দেখেছি। একই ঘটনা ঘটে হাইড্রোজেন ক্লোরাইড, হাইড্রোজেন ব্রোমাইড বা পানির ক্ষেত্রে। এসব ক্ষেত্রেই দেখা যায় হাইড্রোজেন ইলেকট্রন দান করছে। তো এসব ক্ষেত্রে হাইড্রোজেন জারিত হয় বা এসব মৌল বিজারিত হচ্ছে, এরা জারক। তো এসব মৌলের ক্ষেত্রে, এই সব হ্যালোজেনের ক্ষেত্রে কি বলা যায়, এরা সবাই একটা করে ইলেকট্রন পেতে ইচ্ছুক, তাই সাধারণত এদের জারণ সংখ্যা -1। জারণ সংখ্যা এদের সাধারণত -1। আর অক্সিজেনের জারণ সংখ্যা একটু আগেই আমরা দেখেছি যে -2। আমি কিছু ব্যতিক্রম দেখাবো যেসব ক্ষেত্রে অক্সিজেনের জারণ সংখ্যা -2 হয় না। আর পর্যায় সারণীর এই মাঝখানে যেসব মৌল আছে এদের অনেক রকমের জারণ সংখ্যা থাকতে পারে, এগুলো আমরা পরে দেখব। আর হাইড্রোজেনের ব্যাপারটা আমরা জানি, যখন হাইড্রোজেন এগুলোর সাথে যুক্ত হয় তখন এটা ইলেকট্রন ত্যাগ করে, তাই তখন এর জারণ সংখ্যা +1। আবার এগুলোর সাথে যুক্ত হওয়ার ক্ষেত্রে জারণ সংখ্যা -1। আর অক্সিজেন দুটো ইলেকট্রন নিয়ে নেয়, তাই এর জারণ সংখ্যা -2, আর হ্যালোজেনের জারণ সংখ্যা -1। তো এগুলো যদি জানা থাকে তবে যৌগের অন্য কোনো পরমাণুর জারণ সংখ্যাও জানা যাবে। তো এই ভিডিও এখানেই শেষ করছি। পরের ভিডিওতে আমরা আরও কিছু উদাহরণ দেখব।